এটা আতঙ্কিত হয়ে গেছে। শওকত সাহেব ভুল বকতে শুরু করেছে। 2021 থেকে 23 কোনো হিংসা হয়নি। 23-এ যেই শওকত সাহেব দায়িত্ব পেল, পঞ্চায়েতে 3টে লাশ ফেললো। ডবল মার্জিন, কম করে 50,000-এ জিতাবো। মানুষকে জিজ্ঞাসা করুন আপনি। স্টেজে উঠে আমি মিথ্যা কথা খুব কমই বলি, রাজনীতির স্টেজে উঠে বলি না। এক নম্বর কথা, মিথ্যা কথা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে করি, তখন ইয়ার্কি ফস্কুনো করতে গেলে বলি। এমনি আমি মিথ্যা কথা বলি না। তৃণমূলের শাসক দলের অধিকাংশ নেতা বলে আমাদের কাছে এবারে জেতার লড়াই না, আমাদের হচ্ছে মার্জিনের লড়াই। তাহলে আপনি কি এখানে সেটাই বলছেন? অবশ্যই ভাঙড়ের মানুষ মার্জিন বাড়াবে এবারে। আমাদের আগে কর্মীরা হচ্ছে আমাদের দলের সম্পদ। ওই কর্মীর পরিবার যখন কনসার্ন দিয়েছে যে না আপনি নিতে পারেন, তারপরে আমরা আলোচনা এগিয়েছি। যখন প্রস্তাব আমাদের কাছে দিয়েছিল আসবে, আমরা বলছিলাম আমাকে টাইম দিতে হবে। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভার সোনপুর বাজারে, যেখান থেকে আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানকার যিনি আইএসএফ মনোনীত প্রার্থী নওশাদ সিদ্দিকী, তার কিন্তু র্যালি রয়েছে। সকাল থেকেই তিনি বিভিন্ন প্রচারে ব্যস্ত এবং আরো এখান থেকে আরো র্যালি রয়েছে। সারাদিন তো চলছে নাকি প্রচার? হ্যাঁ, ভোটের সময় সেটা প্রচার তো করতেই হবে। মানে সবসময় যেটা তৃণমূলের যিনি এখানকার প্রার্থী শওকত মোল্লা, তিনি অভিযোগ করেন যে আপনি এখানকার ননই, মানে আপনি বাসিন্দাই নন, সেই জন্য মানে এখানে এসে ঘাঁটি গেড়ে রয়েছে। একটা কথা বলছি আমি করে না, তাহলে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে কি করতে গিয়েছিলেন? শত্রুঘ্ন সিনহাকে, ইউসুফ পাঠানকে, কীর্তি আজাদকে, রাজ্যসভার একাধিক এমপি ভিন্ন রাজ্য থেকে ধরে নিয়ে আসছো নাকি? মানে আপনি তো এখানে তার মানে কার্যালয়ে রয়েছেন। দেখুন, একটা কথা বলি, ভাঙড়ের মানুষ আমাকে চেয়েছে 2021-এ, 2026-এ ডবল ভাবে চাইবে, মানে মার্জিনটা ডবল করে দেবে। এটা আতঙ্কিত হয়ে গেছে। শওকত সাহেব ভুল বকতে শুরু করেছে। এবার কি শওকত সাহেবের কোথা থেকে এসেছেন যদি প্রশ্ন করি? শওকত সাহেবের বাড়িটা কোথায়? ভাঙড়ে? উনি তো দাবি করেন যে না, ওনার ক্যানিং পূর্বে বাড়ি ওনার। আচ্ছা, এখানে কি এবারে যেহেতু শওকত মোল্লা দাঁড়িয়ে গেল, তাহলে এখানে কি মনে হচ্ছে, মানে ফাইটটা কি এবারে মরণ বাছন হতে চলেছে? ফাইটটা সহজ হয়ে গেল। মানুষ পুরো মাইন্ড ডিসাইড করে নিয়েছে, মাইন্ড সেট আপ করে নিয়েছে যে কোনো নটিয়াস ক্রিমিনালকে ভোট দেবো না। ভাঙড়ে বদনাম হবে। শওকত সাহেবকে যদি একটা ভোট দেয়, ভাঙড়ের মানুষের বদনাম হবে। কারণ তাহলে ভাঙড়ের একটা পারসেপশন নতুন করে তৈরি হচ্ছে সারা রাজ্যের মানুষের কাছে। ভাঙড় রক্তপাত নাই, রক্তদান করতে চায়, মানুষের প্রাণ বাঁচাতে চায়, হিংসা নয়, শান্তি চাই ভাঙড়ে। নটোরিয়াস ক্রিমিনালকে তাহলে ভোট দেবে না, হারাবে। 2021-এ ছিল বিজেপি চলে আসবে, এনআরসি। আপনি বলেন যে উনি নটোরিয়াস ক্রিমিনাল, উনি বলছেন যে আপনি নটোরিয়াস ক্রিমিনাল, মানে আসল কোনটা সত্যি বলে মনে হচ্ছে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছেন সেটাই সত্য। আমাকে যদি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই ধরনের কোনো সার্টিফিকেট দিয়ে থাকে, তাহলে আমি হব। কিন্তু ভাঙড়ে কি এবার হিংসা কমবে বলে মনে হয়? হিংসা কমানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। হিংসা মুক্ত ভোট করানো নির্বাচন কমিশনের। আমি তো বলছি সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স নামিয়ে চিরুনি তল্লাশি হোক, যা বোমগুলি পিস্তল আছে সব উদ্ধার হোক। দেখবেন তৃণমূলের নেতাদের সব ধরা পড়বে। এনআইএস আছে, জানি না কি এখন ইনভেস্টিগেশন করছে। কদিন আগে দেখছিলেন না, চালতাবেড়িয়া অঞ্চলে বোম বান থেকে 2জন স্পট ডেড আর 4জন এখন নিখোঁজ। কারা? শওকত সাহেবের একটা হ্যান্ডস হচ্ছে, একটা হ্যান্ডস গুলোর মধ্যে একটা হ্যান্ড হচ্ছে আপনার ওহিদুল ইসলাম। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কিন্তু এখানে যেটা সবসময় মানে একেবারে খবরের শিরোনামে থাকে ভাঙড় সব সময়, সেখানে ভোট উৎসব, আমরা বলি ভোট উৎসব, সেই উৎসবের মাঝে রক্তপাত মানে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। এটা তৃণমূল কংগ্রেস করে। কিন্তু ওরা যেটা বলছে যে আপনি যেটা আগে দাবি করেছিলেন 2021-এর আগে নাকি এখানে একেবারে রক্তগঙ্গা বইতো, কিন্তু 2021-এর পর শান্তি ফিরেছে, এটা আপনি সবসময় 2021 থেকে 23 কোনো হিংসা হয়নি। 23-এ যেই শওকত সাহেব দায়িত্ব পেল, পঞ্চায়েতে 3টে লাশ ফেললো। শুধু তারপর আবার হিংসা হয়েছিল। রিসেন্ট রেজ্জাক খাঁ তৃণমূলের নেতাকে তৃণমূলেরাই খুন করলো, শওকত সাহেবের কাছের লোক খুন করেছে। ছবি দিয়ে আপনার প্রমাণ করে দিতে পারবো। আপনি যে এই যে সারাদিন প্রচার করছেন, এখানে এসে একেবারে রয়েছেন মানুষের সঙ্গে, কি বুঝতে পারছেন সারা কিরকম? আমি বলবো তো ব্যাপক সারা। আমারটা মিথ্যা হতে পারে, আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন একে একে করে যে ভাই কি বলছো, কি বলছো, নওশাদ ভাইজান কত ভোটে জিতবে, দেখবেন বলবেন ডবল মার্জিন, কম করে 50,000-এ জিতাবো। মানুষকে জিজ্ঞাসা করুন আপনি। এবার কি তার মানে যে এখানে তৃণমূলের শাসক দলের অধিকাংশ নেতা বলে আমাদের কাছে এবারে জেতার লড়াই না, আমাদের হচ্ছে মার্জিনের লড়াই। তাহলে আপনি কি এখানে সেটাই বলছেন? অবশ্যই ভাঙড়ের মানুষ মার্জিন বাড়াবে এবারে আইএসএফ এর পক্ষে। মানে জিতবেন আপনি, কিন্তু মার্জিনটা হ্যাঁ, এবারে সেটা কতটা মার্জিন বাড়ছে সেটা দেখার। আচ্ছা, এখানে অনেকেরই প্রশ্ন যে হচ্ছে আরাবুল ইসলাম, আপনার তো মূল শত্রুতা ছিল আরাবুলের সঙ্গে। তৃণমূলের সাথে আমার শত্রুতা, ব্যক্তিগত কাছে শত্রুতা নেই, তৃণমূল দলের সাথে আমার শত্রুতা। কিন্তু
কিন্তু সেই আরাবুল ইসলামই দেখলাম আইএসএফ। হ্যাঁ আইএসএফ হচ্ছে ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট করেছে, প্রশ্ন কি আছে বলুন, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, মানে সেটাই, মানে এই এত শত্রুতা, এত সমস্যা, সেখান থেকে উনি আবার আইএসএফ এর টিকিটে হ্যাঁ দাঁড়িয়ে পড়লেন। প্রচন্ড আশ্চর্যের ব্যাপার হয়ে যাচ্ছে, অবশ্যই হওয়াটা স্বাভাবিক। এই এলিমেন্ট গুলোকে মানে কোন যেমন ভাবে আপনি ক্যারিশমাতে এটা হ্যাঁ হলো? এই এলিমেন্ট গুলোকে আপনি যেমন ভাবে ব্যবহার করবেন তেমন ভাবে ব্যবহৃত হবে। একদিন তৃণমূল কংগ্রেস ওকে খারাপ কাজে ব্যবহার করেছে, আমরা ওকে ভালো কাজে ব্যবহার করবো, এটা ডিফারেন্স। ওকে যদি আমি ছেড়ে দিই আরো খারাপ হয়ে যেতে পারে, তো ওকে নিয়ে এসে যদি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসি, দায়িত্বশীল নাগরিক করে তুলি, জাতীয়তাবাদী নাগরিক করে তুলি। কিন্তু আপনি কি ভুলে গেলেন, মানে কি উনি কি কি করেছেন হ্যাঁ ভুলে গেলেন? ভুলে কেন যাব? আমার 3টে ছেলে খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, যে প্ল্যাটফর্মটা দিয়েছিল শওকত সাহেব এসে খুন করেছিল, প্ল্যাটফর্মটা দিয়েছিল আরাবুল সাহেব। ভুলে যাইনি আমি। ওই 3টে ছেলের আগে পরিবারের কনসার্ন নিয়েছি, তাদের অভিমত নিয়েছি, তারা হ্যাঁ বলার পরে শওকত সাহেবের সাথে আলোচনায় বসেছি আমরা। আমাদের আগে কর্মীরা হচ্ছে আমাদের দলের সম্পদ। ওই কর্মীর পরিবার যখন কনসার্ন দিয়েছে যে না আপনি নিতে পারেন, তারপরে আমরা আলোচনায় এগিয়েছি। যখন প্রস্তাব আমাদের কাছে দিয়েছিল আসবে, আমরা বলছি ভাই আমাকে টাইম দিতে হবে। টাইম দেওয়ার পরে ওদের সাথে আমরা বসেছি যে ভাই বলো তোমরা কি চাইছো, এইটা আসতে চাইছে, নেবো কি নেবো না। তারপর অনেক কটা শর্ত দিয়েছি, অত সহজ নয়। তো এটাতে বিশ্বাসযোগ্যতা কোথাও গিয়ে একটুও নড়বড় হবে না? একটুও নড়বে না। আমাদের কর্মীদের বরঞ্চ আরো বিশ্বাসযোগ্যতা বাড়ছে যে ভাইজান আমাদেরকে কত ভালোবাসে, যে একটা লোককে ও দাপুটে একটা নেতাকে দলে নিচ্ছে। নেবে কি নেবে না, আমরা সাধারণ কর্মী, আমার ছেলে মারা গিয়েছে, আমার স্বামী মারা গেছে, আমার পিতা মারা গিয়েছে বলে আগে আমাদের কনসার্ন নিয়েছে, এটাও বলেছে, ওয়াদা করেছে যদি তোমরা না বলো ওকে আইএসএফ এর দরজায় আমরা, মানে আইএসএফ এর জন্য দরজা খুলবো না। কনফিডেন্স বাড়ছে আমাদের ছেলেদের। কোথাও গিয়ে এই যে আপনি পীরজাদা, সেটার জন্য কি কোথাও গিয়ে মুসলিম সম্প্রদায়ের আবেগটা আপনার বেশি আমি কাজ কোনো করছে? আমি এক্সট্রা বেনিফিট কোনো দিনের জন্য নিইনি। আপনি আমাকে একটা হিন্দু সমাজের মানুষ যেখানে বেঁচে থাকে নিয়েছিল, আবেগ আমার প্রতি সবার আছে। না, পীরজাদার ক্ষেত্রে যেটা বলা হয় যে পীরজাদারা আমি কখনো স্টেজে মিথ্যে কথা আমি বলে না। স্টেজে তো উঠে আমি মিথ্যা কথা খুব কমই বলি, রাজনীতির স্টেজে উঠে বলি না। এক নম্বর কথা, মিথ্যা কথা বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দিয়ে করি তখন ইয়ার্কি ফস্কুমো করতে গেলে বলি, এমনি আমি মিথ্যা কথা বলি না। ওটাই বলছি, ওই মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে এই একটা বিশ্বাস না বা না ধারণা হয়তো হ্যাঁ রয়েছে, একদম বাস্তব ধারণা আছে তো, কেন মিথ্যা কথা আমরা বলবো? মানে আমরা মিথ্যা সেটা- কথা বলি না, কিন্তু স্টেজে উঠে এটাও বলি না যে আমি পীর যেতে আমাকে ভোটটা দাও। বিগত 5 বছরে স্টেজে আপনি আমাকে দেখাতে পারবেন না একবারের জন্য আমি বলেছি বা আমাদের কোনো নেতৃত্বরা বলেছে যে পীরের ছেলের জন্য ভোটটা দাও, এটা বলা হয়নি। আর আজকেও প্রোগ্রাম আছে, আপনি যাবেন সেখানে বলবো, ইচ্ছে লাগলে ভোট দেবেন, নাহলে দেবেন না। কোথাও গিয়ে সিপিএম এর সঙ্গে জোট, এটা কি কোথাও গিয়ে এটাও কি কোথাও গিয়ে মানে অ্যাডভান্টেজ নাকি না, বিরোধের স্বার্থের জন্য মানুষের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। ভোট কাটাকাটি করলে তৃণমূল বিজেপির লাভ, সেটা আমরা করতে দেবো না। কংগ্রেসকে পেলে কি সুবিধা? ভালো হতো, কংগ্রেস থাকলে একটু বেশি শক্তি হতো, কংগ্রেস না থাকার জন্য একটু তো দুর্বল হয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কোথাও গিয়ে অনেকেই সাধারণ মানুষের এটা বক্তব্য যে হচ্ছে একটা আইএসএফ এর একটা সিটে কি কাজ করে উঠতে পারবে তারা, এটাতে কি বলবেন? সাধারণ মানুষ কে বলেছে বলতে পারবো না, হয়তো তৃণমূলপন্থী বলতে পারে, আর আমাদের চরম বিদ্বেষী যারা তারা বলতে পারে। বাংলার অলিতে গলিতে এতটুকু মানুষের জেনে গিয়েছে, একটা বিধায়কেও যে 293টা বিধায়ককে নাড়িয়ে দিতে পারে, হিলিয়ে দিতে পারে, সেটা প্রমাণ ভাঙড় থেকে দেখিয়ে দিয়েছে। আপনি কি, আমি আমার শেষ প্রশ্ন, যে ভাঙড় আপনি জিতে আসলে আবার ভাঙড়বাসীর জন্য কি প্রতিশ্রুতি থাকছে? দেখুন না, ভাঙড়বাসীর এক সব থেকে বড় জিনিস যেটা আমি বলেছিলাম, 5 বছর ধরে পরিষেবা দিয়েছি, ভোটের সময় যেমন মানুষের দাঁড়ে দাঁড়ে চলে যায় না, ভোট মিটে গেলে আমাকে জিতালে আমি মানুষের দাঁড়ে আসবো। 5 বছর ধরে লাগাতার আমি বড় প্রোগ্রাম ভাঙড়ে বেশি করিনি। আমি বুথে গিয়ে, পাড়াতে গিয়ে, গ্রামে গিয়ে তাদের সাথে বসেছি, তাদের কথাবার্তা শুনেছি, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করছি। এটা আমার কন্টিনিউ থাকবে। ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য ফাইট করবো। মানে দুয়ারে সরকার যেরকম তৃণমূল কংগ্রেসের একটা প্রকল্প, তৃণমূল সরকারের, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী জিতে আসলে দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে যাবেন, এটাই কিন্তু Already পৌঁছে ভাঙড়বাসীর, দিয়েছিলাম। এটাই Last 5 কিন্তু বছর ছিলাম, একদম আগামী তো থাকবো। এটাই ভাঙড়বাসীর জন্য নওশাদের একেবারে সবথেকে বড় সব প্রতিশ্রুতি। থেকে বড় প্রতিশ্রুতি। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, ভাঙড়।